আসসালামু আলাইকুম। আজকের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি স্বর্ণালী আক্তার। দেশের সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত নবম পে স্কেল বাস্তবায়নের মূল রোডম্যাপ, বাজেট বরাদ্দ, গেজেটের আইনি ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া এবং ধাপে ধাপে আর্থিক সুবিধা পাওয়ার বাস্তবসম্মত ও তথ্যনির্ভর বিশ্লেষণ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির করাল গ্রাসের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো দিয়ে মাস পার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরা, যারা নির্দিষ্ট বা ফিক্সড স্যালারির ওপর ভরসা করে সংসার চালান, তাদের জীবনযাত্রার মান ধরে রাখা এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় মেটানো এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন একটি জাতীয় বেতন কাঠামোর প্রয়োজনীয়তা শুধু সাময়িক দাবি নয়, বরং একটি অপরিহার্য রাষ্ট্রীয় কর্তব্যে পরিণত হয়েছে। ১লা জুলাই থেকে নতুন এই নবম পে স্কেল কার্যকরের যে রূপরেখা নীতি নির্ধারণী মহলে তৈরি হচ্ছে, তার পেছনে রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা, রাজস্ব আদায়ের গতি প্রকৃতি এবং প্রশাসনিক প্রস্তুতির একটি সুনির্দিষ্ট আইনি ও অর্থনৈতিক সমীকরণ রয়েছে, যা সাধারণ মানুষের চোখে সরাসরি ধরা পড়ে না। যে কোনো নতুন জাতীয় পে স্কেল ঘোষণার এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রথম, প্রধান এবং বাধ্যতামূলক শর্ত হল জাতীয় বাজেট। সরকার চাইলেই হুট করে বা আকস্মিকভাবে একটি নতুন বেতন স্কেল ঘোষণা করতে পারে না, কারণ এর সাথে রাষ্ট্রীয় কোষাগার বা পাবলিক এক্সচেকার থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত নগদ অর্থ ব্যয়ের সরাসরি আইনি বাধ্যবাধকতা জড়িয়ে থাকে। অর্থ মন্ত্রণালয় যখনই নতুন কোনো পে স্কেলের খসড়া বা গাইডলাইন তৈরি করে, তখন তাদের সামষ্টিক অর্থনীতির দুটি বড় দিক অত্যন্ত সতর্কতার সাথে মাথায় রাখতে হয়। প্রথমটি হল দেশের সামগ্রিক বাজার ব্যবস্থা ও মূল্যস্ফীতির চাপ, এবং দ্বিতীয়টি হল সরকারি নিজস্ব কর ও অকর রাজস্ব আয়ের প্রকৃত লক্ষ্যমাত্রা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতের জন্য নতুন অর্থবৎসরের মূল বাজেটে যে নিয়মিত অনুদান বা সংস্থাপন বরাদ্দ রাখা হচ্ছে, তার বাইরে একটি বিশেষ ব্লক বরাদ্দ বা থোক বরাদ্দ রাখা হতে পারে। এই থোক বরাদ্দটি রাখার মূল উদ্দেশ্যই হল পে স্কেলের গেজেট হওয়া মাত্রই যেন সরকারের অন্য কোনো উন্নয়ন প্রকল্প বা খাত থেকে টাকা ধার করতে না হয়, এবং অর্থের অভাবে এর বাস্তবায়ন প্রক্রিয়া যেন একদিনের জন্য আটকে না থাকে। তবে পুরো পে স্কেলের সমস্ত আর্থিক সুবিধা যদি একটিমাত্র অর্থবছর বা এককালীন এক ধাক্কায় সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়, তবে সরকারের ওপর এক আর্থিক বছরেই বিশাল আর্থিক ও তারল্য সংকট বা ক্যাশ ফ্লো ডেফিসিট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এরাই সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ও বাজার পরিস্থিতি সামাল দিতেই অর্থ মন্ত্রণালয়ের অভিজ্ঞ নীতি নির্ধারকেরা তৈরি করেছেন ধাপে ধাপে বাস্তবায়নের এই আসল ও যুগোপযোগী রোডম্যাপ। প্রশাসনিক ও আইনি নিয়ম অনুযায়ী, যতক্ষণ না অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে চূড়ান্ত গেজেট, প্রজ্ঞাপন বা এসআরও জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নতুন কোনো বেতন স্কেল বা আর্থিক সুবিধা মাঠ পর্যায়ে আইনি ভিত্তি পায় না, এবং কোনো ব্যাংক বা হিসাবরক্ষণ অফিস এই টাকা ছাড় করতে পারে না। এই গেজেট প্রকাশের জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়াটি সাধারণত অত্যন্ত সুনির্দিষ্ট তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে সরকার কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের পে কমিশন বা পর্যালোচনা কমিটি বিভিন্ন গ্রেডের বেতন ভাতার একটি তুলনামূলক খসড়া প্রস্তাবনা এবং আর্থিক সংশ্লিষ্টতার বিবরণী তৈরি করে সরকারি শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেয়। দ্বিতীয় ধাপে অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবিত খসড়াটি দেশের বর্তমান অর্থনৈতিক ডেটার সাথে মিলিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত নির্দেশনায় মন্ত্রিসভার ক্যাবিনেটের আনুষ্ঠানিক বৈঠকে পেশ করে। মন্ত্রিসভা সার্বিক দিক বিবেচনা করে এটিকে চূড়ান্ত অনুমোদন দিলে ফাইলটি সরাসরি চলে যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তাদের অভিজ্ঞ লিগ্যাল এক্সপার্টদের মাধ্যমে ভেটিং বা আইনি নিরীক্ষার জন্য। তৃতীয় ও শেষ ধাপে আইন মন্ত্রণালয়ের সবুজ সংকেত বা আইনি ছাড়পত্র পাওয়ার পর ফাইলটি সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে পাঠানো হয়, এবং সেখান থেকে এটি আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।
ঐতিহাসিক নজির এবং বিগত পে স্কেলগুলোর প্রশাসনিক রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় ২০১৫ সালের বহুল আলোচিত অষ্টম পে স্কেল মূলত কার্যকর হয়েছিল ১ জুলাই থেকে, কিন্তু তার চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশিত হতে হতে সেই বছরেরই ডিসেম্বর মাস পার হয়ে গিয়েছিল। অর্থাৎ সরকার যদি জুন বা জুলাই মাসে নতুন পে স্কেলের আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত বা ঘোষণা দেয় এবং প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাগজপত্রের কাজ সম্পন্ন করতে করতে যদি আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর মাসও পার হয়ে যায়, তাহলেও সাধারণ কর্মকর্তা কর্মচারীদের কোনো আর্থিক ক্ষতি বা বর্ধিত বেতন থেকে বঞ্চিত হওয়ার বিন্দুমাত্র আশঙ্কা থাকে না। কারণ এই নতুন বেতন কাঠামোটি কার্যকর করা হবে ১ জুলাই থেকেই, যাকে আইনি পরিভাষায় রেট্রোঅ্যাক্টিভ ইফেক্ট বা ভূতাপেক্ষ কার্যকারিতা বলা হয়। গেজেট প্রকাশের পর কর্মচারীরা বিগত মাসগুলোর বর্ধিত টাকা বকেয়া বা অ্যারিয়ার্স হিসেবে একসাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, যা অনেক সময় চাকরিজীবীদের জন্য এককালীন বড় একটি আমানত বা সঞ্চয় হিসেবে কাজ করে। এবারের নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৌশলগত এবং বাস্তবসম্মত দিক হল এর ধাপে ধাপে বা ফেজ ওয়াইজ ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ। দেশের সামগ্রিক অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রাবাজারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে ও হঠাৎ করে বাজারে টাকার সরবরাহ অতিরিক্ত বাড়িয়ে মূল্যস্ফীতিকে উস্কে না দিতেই নীতি নির্ধারকরা এই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করছেন। এই রোডম্যাপের প্রথম ধাপে, অর্থাৎ ১ জুলাই থেকে শুরু হতে যাওয়ার নতুন অর্থবছরের প্রথম দিন থেকে শুধুমাত্র বর্ধিত মূল বেতন বা বেসিক স্যালারি কার্যকর করা হতে পারে। এর মানে হল ১ থেকে ২০ নম্বর গ্রেডের প্রতিটি স্তরের কর্মচারীদের যে নতুন প্রারম্ভিক মূল বেতন নির্ধারিত হবে, তারা প্রথম বছর থেকেই সেই বর্ধিত স্কেল অনুযায়ী মূল বেতন পাওয়া শুরু করবেন। তবে এই প্রাথমিক বা ট্রানজিশনাল পিরিয়ডে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা বা শিক্ষা ভাতার মতো অন্যান্য আনুষঙ্গিক ভাতা ও সুবিধাগুলো সাময়িকভাবে আগের স্কেলের নির্ধারিত হার বা আগের পার্সেন্টেজ ও ফিক্সড অ্যামাউন্টেই বহাল থাকতে পারে। প্রথম বছরেই সরকারের উপর যেন এককালীন ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার অতিরিক্ত নগদ অর্থের চাপ না চাপে এবং বাজেট ঘাটতি সীমার বাইরে চলে না যায়, সেজন্যই এই দূরদর্শী অর্থনৈতিক ও প্রশাসনিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপর সফলভাবে প্রথম বছর পার করার পর এবং রাজস্ব আদায়ের গতি আরও বৃদ্ধি পাওয়ার পর পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে যুক্ত হবে এই রোডম্যাপের চূড়ান্ত বা দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে নতুন উন্নীত ও বর্ধিত মূল বেতনের উপর ভিত্তি করে বাড়ি ভাড়া ভাতা, যা এলাকাভেদে মেট্রোপলিটন সিটির জন্য ৪৫% থেকে ৫০%, জেলা শহরের জন্য ৪০% এবং উপজেলা বা মফস্বলের জন্য ৩৫% পর্যন্ত পুনর্বিন্যাস করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতা, যা বর্তমান চিকিৎসার উচ্চ ব্যয়ের সাথে সঙ্গতি রেখে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। যাতায়াত, উৎসব ও শিক্ষা ভাতাগুলো শতভাগ নতুন স্কেলের আধুনিক নিয়মে রূপান্তর ও সমন্বয় করা হবে। এর ফলে দ্বিতীয় বছর শেষে সরকারি কর্মচারীরা পূর্ণাঙ্গ পে স্কেলের সম্পূর্ণ ও শতভাগ আর্থিক সুফল সরাসরি ভোগ করতে পারবেন। এই ধাপে ধাপে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনার ফলে সবচেয়ে বেশি লাভবান এবং সুরক্ষিত হবেন ১১ থেকে ২০ নম্বর গ্রেডের নিম্ন এবং মধ্যম সারির কর্মচারীরা, যারা মূলত মাঠ পর্যায়ে সরকারের সমস্ত প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন। কারণ সরকারের যে কোনো নতুন সামাজিক ও অর্থনৈতিক পলিসির মূল লক্ষ্যই থাকে প্রান্তিক ও নির্দিষ্ট আয়ের স্তরের কর্মচারীদের দ্রুততম সময়ে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া। প্রথম ধাপে মূল বেতন ১ লাফে সম্মানজনক হারে বাড়ার সাথে সাথেই তারা বর্তমান কঠিন বাজারে মাথা উঁচু করে টিকে থাকার মতো একটি শক্তিশালী আর্থিক ভিত্তি বা অর্থনৈতিক কুশন পেয়ে যাবেন, যা মাস শেষে তাদের সংসারের চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ মেটাতে সরাসরি এবং দৃশ্যমান ভূমিকা রাখবে। অন্যদিকে ১ থেকে ১০ নম্বর গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভাতা, বিনোদন ভাতা, আপ্যায়ন ভাতা ও গাড়ির সুবিধা বা ভাতার পরিমাণ এবং পরিধি অনেক বড় ও বহুমুখী থাকে। তাদের এই বৈচিত্র্যময় ভাতাগুলো যখন দ্বিতীয় ধাপে গিয়ে নতুন স্কেলের সাথে শতভাগ সমন্বিত ও যুক্ত হবে, তখন তাদের মোট প্রাপ্তি বা গ্রস স্যালারিও একটি অত্যন্ত সম্মানজনক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানদণ্ডের আকর্ষণীয় অঙ্কে পৌঁছাবে।
অর্থাৎ রাষ্ট্র এককালীন বড় অঙ্কের ক্যাশ আউটফ্লো বা অর্থ ছাড় না করে ধাপে ধাপে বিতরণের মাধ্যমে একদিকে যেমন রাষ্ট্রীয় বাজেটের সামষ্টিক ভারসাম্য ও ফিস্কাল ডেফিসিট নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে তেমনি দেশের অভ্যন্তরীণ বাজারে হঠাৎ করে অতিরিক্ত কাগজের মুদ্রার প্রবাহ বাড়িয়ে কৃত্রিম মূল্যস্ফীতি বা ব্যবসায়ী সিন্ডিকেট কর্তৃক দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দেওয়ার ফাঁদ ও ঝুঁকি সফলভাবে হ্রাস করছে। নতুন নবম পে স্কেলের এই সুদূর প্রসারী ও নিয়মতান্ত্রিক রোডম্যাপের আওতায় আমাদের প্রবীণ নাগরিক অর্থাৎ অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের সামাজিক ও আইনি অধিকারও সম্পূর্ণ এবং সুনিশ্চিতভাবে সুরক্ষিত রাখা হয়েছে। সরকারি স্থায়ী বিধি ও পেনশন রুলস অনুযায়ী যখনই দেশে নতুন কোনো জাতীয় বেতন স্কেল বা পে স্কেল কার্যকর হয়, তখন জীবিত পেনশনভোগী এবং মৃত কর্মচারীদের নমিনি বা পারিবারিক পেনশনভোগীদের বেসিক পেনশনের পরিমাণও নতুন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে বা আনুপাতিক হারে পুনর্নির্ধারণ বা রিফিক্সেশন করা বাধ্যতামূলক। পেনশনারদের ক্ষেত্রেও এই ধাপে ধাপে বাস্তবায়নের রাষ্ট্রীয় ফর্মুলাটি একইভাবে প্রযোজ্য হবে, যেখানে প্রথম ধাপে তাদের মূল বা বেসিক পেনশন 1 লাফে বৃদ্ধি পাবে এবং পরবর্তী ধাপে তাদের চিকিৎসা ভাতাসহ অন্যান্য উৎসবকালীন সুযোগ সুবিধাগুলো নতুন পে স্কেলের আধুনিক নিয়মে উন্নীত করা হবে। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটি ও সার্ভিস অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে 1 থেকে 20 নম্বর গ্রেডের মধ্যকার বিদ্যমান আন্তঃগ্রেড বেতন বৈষম্য, ধাপের সংখ্যা এবং উচ্চ ও নিম্ন বেতনের মধ্যকার অনুপাতের দূরত্ব কমিয়ে আনার যে দীর্ঘদিনের যৌক্তিক দাবি রয়েছে, এই নতুন রোডম্যাপে নিম্ন গ্রেডগুলোর বেতন বৃদ্ধির শতকরা হার কিছুটা উচ্চ রাখার মাধ্যমে সেই ঐতিহাসিক বৈষম্য নিরসনের একটি অত্যন্ত ইতিবাচক ও ন্যায়সঙ্গত প্রয়াস থাকবে। 1 জুলাই থেকে নতুন এই নবম পে স্কেলের সুনির্দিষ্ট, সুপরিকল্পিত ও নিয়মতান্ত্রিক যাত্রা শুরু হওয়া দেশের লাখ লাখ চাকুরিজীবী পরিবারের জন্য শুধু একটি বড় অর্থনৈতিক স্বস্তিই এনে দেবে না, বরং এর মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা, সততা ও রাষ্ট্রীয় কার্যক্রমে দক্ষতা বহু গুণ বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে কাজ করবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।